আমেরিকা বোঝাবার চেষ্টা করছে আই অ্যাম উইথ ইউ গাইজ প্রোভাইডেড ইউ সাপোর্ট মি ইন সেভিং ডলার। আমেরিকা বারবার চেষ্টা করছে এটা বোঝাবার, তার কারণই হচ্ছে আমেরিকা বুঝতে পেরেছে যে যদি ডিডলারাইজেশন নাও হয়, এমন এমন ভাবে আমাকে চারিদিক থেকে কোণঠাসা করে দিতে পারে ইকোনমিক্যালি এবং ট্রানজাকশনালি, সেই কোণঠাসা থেকে বেরোতে গেলে আমাকে নানান জায়গায় কম্প্রোমাইজিং স্টেটে যেতে হবে। সেই কারণেই কি এই জি7টাকে আরেকটু বড় করার জন্য রাশিয়াকে ডাকছেন ডোনাল্ড ট্রাম্প? অ্যাবসলিউটলি ইউ আর রাইট। এটা করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, রাশিয়াকে ডাকার চেষ্টা করছে। কারণ একটা পুরনো আমাদের এখানেই আমরা দেখেছি, একটা ইতিহাস আছে, বহু মাফিয়া কি করে, যেই মাফিয়াকে উল্টো দিকের মাফিয়াকে হারাতে পারে না, তার বাড়ির মেয়েকে নিজের বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তাতে সম্পর্ক হয়ে যায়, শত্রুতা চলে যায়, কেউ কিছু কাউকে করতে পারে না। এই একই থিওরি সে লাগাবার চেষ্টা করছে এবং রাশিয়াকে জি7-এ ঢুকিয়ে জি8 করে নিলে ওদের সবথেকে বড় সুবিধাটা যেটা হবে সেটা হলো রাশিয়া উইল বি ভেরি মাচ কোঅপারেশন করতে বাধ্য হবে। কারণ জি7-এর নিজস্ব ডক্ট্রিনে সেটা আছে। তাহলে রাশিয়া ডাইরেক্টলি ব্রিক্সেও পুরোটা থাকতে পারবে না। তার কারণটা হচ্ছে ব্রিক্সে যদিও পূর্ণ সাহায্য বা কোঅপারেশনের হাত বাড়িয়ে দেয়, তাহলে জি7-এর অ্যান্টিসিপেশন অনেকটাই ফল হয়ে যাবে। সুতরাং মিলিয়ে মিশিয়ে এমন একটা প্রসেস বা এমন একটা সময় আসবে যেই সময়টাকে প্রচন্ড রকম ভাবে এরা ইউটিলাইজ করতে চাইবে। সেই জন্যই রাশিয়াকে জি7 থেকে জি8-এ করার জন্য ডাকার একটা প্রবণতা। একদম। এবং এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইরানের ভেতরে প্রচুর এখানে তেল উৎপন্ন হয়, ক্রুড অয়েল, প্রায় 24%, গোটা পৃথিবীর তেলের 24% আসে ইরান থেকে এবং পার্সিয়ান গালফ হয়ে আস্তে আস্তে সেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। রাশিয়ারও তো নিজস্ব তেল উৎপাদন ক্ষমতা রয়েছে। রাশিয়া তো আর তেলের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। যদি ইরানের ওপর এইরকম একটা ঘটনা ঘটে, ইরান যদি সেক্ষেত্রে তাদের খামেনি সরকারকে সরানোটাও তো একটা প্রধান উদ্দেশ্য পশ্চিমা শক্তির, যদি গন্ডগোল হয় তাহলে ইরান কি সেদিক থেকে লাভবান হবে? কারণ তাহলে তার উপর নির্ভরশীলতা বিশ্বের অনেকটা বেড়ে যাবে। দেখুন, গোটা জিনিসটা দাঁড়িয়ে আছে এমন একটা পর্যায়ে, সেটা আগে বুঝতে হবে যে এই গোটা কনফ্লিক্টটা বা ওয়ারটা কখন কোন পজিশনে কোথায় গিয়ে শেষ হলো, এবং যখন শেষ হলো তখন এক একজন কে কি শেপে দাঁড়িয়ে আছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটা ধরুন মারাত্মক মারপিট চলছে, যে যাকে পাচ্ছে ঘুষি মারছে, যে যাকে পাচ্ছে শরীরের যে কোনো অংশে ক্ষতিকর একটা আক্রমণ নিয়ে আসছে। এবার এই ক্ষতিকর আক্রমণ সানাবার সময় কেউ দেখছে না কারুর মাথায় মারলাম, মুখে মারলাম, চোখে মারলাম না, wherever it is মারছে। পয়েন্টটা হচ্ছে এই যতক্ষণ এই ঘুষোঘুষি চলবে ততক্ষণ বোঝা যাবে না এন্ড অফ দ্য ওয়ার কে কোন পজিশনে কতটা জায়গায় দাঁড়িয়ে আছে বা কতটা ব্লিড করছে। তখন ডিসিশন নেওয়া যাবে যে কে বেটার রেসপন্সিবল অবস্থায় দাঁড়িয়ে আছে, কে কতটা ইকোনমিক্যালি স্টেবল দাঁড়িয়ে আছে এবং কে কতটা তার রিজার্ভস গুলোকে ধরে রাখতে পেরেছে। যদিও এই রিজার্ভস এর কনসেপ্টে যখনই আসবো, আমি আবারও বলছি রাশিয়া ইজ এ ভেরি ভেরি রিলায়েবল পকেট দ্যান এনি আদার পকেট ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ডলি, ইরান প্রচন্ড রকম ভাবে যদি ক্ষতিগ্রস্ত বা আঘাতগ্রস্ত হয়, ইরান কত এক্সটেন্ড অব্দি সেই আঘাতটাকে ছড়িয়ে দেবে এটা বোঝাতে যে আমরা একটা বিশ্বের বড় সাপ্লায়ার ছিলাম, আজকে আমাদেরকে আঘাত করলো, আপনারা দাঁড়ালেন না, যে মানে বলতে পারেন যে একটা ডাউটফুল স্ট্যাটাস উনি ওরা মেনটেন করছে। সেই জায়গায় আমার একটু হলেও সন্দেহ আছে যে সত্যি ওরা ওদের অয়েল রিসোর্সেস গুলোকে কতটা সুরক্ষিত রাখতে পারবে এই গোটা কনফ্লিক্টটা বা ওয়ারটা শেষ হওয়ার পরে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ইরান এবং ইসরায়েলের একটা তুল্যমূল্য বিবেচনায় আসি, কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে 19 আর 20 ইসরায়েল আর ইরানের ক্ষমতা। কিন্তু ইসরায়েলের সঙ্গে যেভাবে আমেরিকা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেই জায়গায় যদি ইরানকে বা চীন আর রাশিয়া সাপোর্ট দেওয়া শুরু করে তাহলে ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, ম্যাথামেটিক্যালি সাপোর্ট পেলে অবভিয়াসলি ইকুয়েশনটা ভীষণ অন্যদিকে যাবে এবং অ্যাডভান্টেজ ইরানের দিকে যাবে, এটা ম্যাথামেটিক্স। বাট প্র্যাকটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি যদি দেখতে চাও, সেটা কিন্তু ডাইরেক্টলি সাপোর্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম।
তার কারণটা হচ্ছে যদি ডাইরেক্ট সম্ভাবনা সাপোর্টের আসে তাহলে একমাত্র আসতে পারে যদি ইউএসএ ডাইরেক্টলি ইন্ডালজ করে নিজেদেরকে, তাহলে মানে প্রচন্ড রকম ভাবে এই থ্রি পাওয়ার্স যারা এদিকে আছে তাদের মধ্যে চায়না এবং রাশিয়া বিশেষ করে তারা ভীষণভাবে ঢোকার চেষ্টা করতে পারে। ইন্ডিয়া সেক্ষেত্রে দ্য চান্স অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড স্টেবিলিটি নিয়েই থাকার চান্সটা বেশি। সেক্ষেত্রে আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে খুব একটা সুসংবাদ হবে না, কিন্তু আমার মনে হয় ডাইরেক্ট সাপোর্ট ইরানকে এরা কেউই আপাতত করবে না, কারণ এভরিবডি ইজ ওয়েটিং যে আমরা যদি এখন সবাই সুপার পাওয়ারসরা অ্যাক্টিভ একটা ওয়ার স্টেটে ঢুকে যাই তাহলে কিন্তু গ্লোবাল ইকোনমি এমন জায়গায় যাবে যেটাকে রিকভার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। তাহলে কেন চায়না কার্গো যেখানে ইরানের আকাশসীমা বন্ধ আন্তর্জাতিক নিয়ম মেনে, তাহলে চায়না কার্গোটা কেন ঢুকলো ইরানে? সেই জন্যই তো বললাম ডাইরেক্ট সাপোর্ট করা যাবে না। ডাইরেক্ট সাপোর্ট করা আর নিজেদেরকে গোপন ভাবে কাউকে সাপ্লাই চেন তৈরি করা এই দুটো আলাদা কনসেপ্ট। যদি কেউ ভেবে থাকে যে আমেরিকা এখন ইউক্রেনকে সাপোর্ট করছে না, সে শিশু। আমেরিকা ডাইরেক্টলি ইউক্রেনকে সাপোর্ট না করলেও ইউরোপিয়ান ইউনিয়ন, G7 বা নেটোকে ইউজ করে ইউক্রেনকে সাপোর্ট করে যাচ্ছে। তার জন্য আমেরিকান ফ্লাইটে করে জিনিস নিয়ে যাওয়ার দরকার পড়ছে না, সেটাকে পৌঁছে দিলেই চলছে। এখনো যে চাইনিজ জিনিসগুলো ইরানের কাছে যাচ্ছে, যেটা অভিযোগ, যেটাকে আমরা জানি না এক্স্যাক্টলি কি জিনিস গেছে তাতে, তবে যেটা যাচ্ছে সেই জিনিসটা চায়না তো স্বীকার করছে না। আমরা আমাদের মতো করে বুঝতে পারছি এই জিনিসটা গিয়ে ওখানে পৌঁছেছে। এবার এই যে জিনিসটা যাচ্ছে এটাও তো ডাইরেক্টলি যাচ্ছে না, দিস ইজ নট আ অফিসিয়াল ট্রানজাকশন। সেটাই আমার বক্তব্য যে অফিসিয়ালি হয়তো এই ট্রানজাকশন গুলো পসিবল নয়, কিন্তু আনঅফিসিয়ালি হলেও এই ট্রানজাকশন গুলো করার চান্স আছে। আমরা একবার শোনাই যে ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে কি বলেছেন, আসুন তার বক্তব্যটা একবার শুনি। Another one, Russia, Ukraine is so stupid. Would have never happened if I was president. You guys agree with that, right? Would have never happened if I was president. Putin would have never done it. And I spoke to him yesterday and I said, he actually offered to help mediate. I said, do me a favor. Mediate your own. Let's mediate Russia first, okay? I said, Vladimir, let's mediate Russia first. You can worry about this later. But I think that's going to work out too, but so many people have been killed. The big thing with that one is far more people are dead than have been reported in the Ukraine, Russia. Many, many more people. A building falls down, they say nobody was hurt. এর মানেটা কি শুভাশিস, আপনার কি মনে হয় যে এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? একদিকে ইউক্রেনকে ধোয়া দিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন যে আমি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধটা হতোই না। তাহলে মানে উনি নিজেই বুঝতে পারছেন না ওনার স্ট্যাটাসটা কি। কারণটা হচ্ছে উনি না রেলেভেন্ট হতে চাইছে। এই রেলেভেন্সটা একটা বিরাট 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 শব্দ আন্তর্জাতিক মহলে।